হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 বাতিল হবে, সম্ভাবনা কতটা, এটা জানার জন্য আমাদের দেখতে হবে সুপ্রিম কোর্টে কি হয়েছে। গত 17 এপ্রিল দুপুর 2টোয় মামলাটার প্রথম শুনানি হয়েছে এবং এখানে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এ যা যা বলা হয়েছিল তার কোন কোন জায়গাগুলোর স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। বাতিল হওয়ার সম্ভাবনা কতটা এটা জানার জন্য আমাদের দেখতে হবে অতীতে এরকম কোনো আইন বাতিল হয়েছিল কিনা, অতীতে এরকম কোনো অ্যাক্ট বাতিলের ঘটনা ঘটেছে কিনা, বা এর আগে সুপ্রিম কোর্ট কোনো আইনি বিধানকে অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করেছে কিনা। তার আগে আমি ওয়াকফ সম্পর্কে সংক্ষেপে একবার বলে দিই। ওয়াকফ কি? এটা একটা মুসলিম রীতি। একজন ব্যক্তি সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য তার কোনো সম্পত্তি দান করতে পারেন, যার মধ্যে থাকতে পারে জমি, বাড়ি, গাড়ি, পুকুর, হসপিটাল, স্কুল। বিনা শর্তে চিরদিনের জন্য তিনি এগুলো আল্লাহর নামে উৎসর্গ করে দেন। যদি একবার এই সম্পত্তি তিনি ওয়াকফের মাধ্যমে দান করে দেন তাহলে সেটা আর প্রত্যাখ্যান করা যায় না এবং তার আর কোনো ব্যক্তিগত মালিকানা থাকে না। যিনি দান করেন তাকে বলা হয় ওয়াকিফ, আর যিনি এই সম্পত্তির দেখভাল করেন তাকে বলা হয় মুতাওয়ালি। এই ওয়াকফ আইন সম্পর্কে এর আগে প্রচুর সংশোধনী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের 1995 এর আইন, যেটাকে নিয়ে সংশোধন করা হয়েছে। সংশোধন করার জন্য বিল পেশ করা হয়েছিল লোকসভায় 8ই আগস্ট 2024-এ, লোকসভায় পাশ হয় 3রা এপ্রিল 2025-এ, রাজ্যসভায় পাশ হয় 4ঠা এপ্রিল 2025-এ এবং এটাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন 5ই এপ্রিল 2025-এ 111 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তারপরে এটা আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পর বিলটা আইনে পরিণত হয় এবং বলা হয় এটা কার্যকর হবে 8ই এপ্রিল 2025 থেকে। সংক্ষেপে আইনটা কি বলছে আমরা একবার দেখে নিই। 1995 এটার নাম ছিল ওয়াকফ অ্যাক্ট, এখন এটাকে করা হয়েছে উমিদ অ্যাক্ট 1995, অর্থাৎ ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। এর আগে ঘোষণা, ব্যবহারকারী অথবা দানপত্র, ওয়াকফ আলাল আওলাদ যাকে বলে, এইগুলো দ্বারা ওয়াকফ গঠন করা যেত। কিন্তু বর্তমানে 2025-এ সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে ওয়াকফ বাই ইউজার বাতিল, অর্থাৎ এই ব্যবহারকারী অনেকদিন ধরে ব্যবহার করলে যে ওয়াকফ হয়ে যাবে এটাকে বাতিল করা হয়েছে। শুধুমাত্র ঘোষণা দেওয়া দান দ্বারা ওয়াকফ অনুমোদন করা হয়েছে। দাতাদের মানে ওয়াকিফ যারা, তাদেরকে অবশ্যই 5 বছরের বেশি সময় ধরে মুসলিম থাকতে হবে, তবে তারা কোনো জিনিসকে, তাদের সম্পত্তিকে ওয়াকফ হিসেবে দান করতে পারবেন এবং নারীর উত্তরাধিকার অস্বীকার করা যাবে না বলা হয়েছে। কোনো স্পষ্ট বিধান ছিল না 1995-এ ওয়াকফ হিসাবে সরকারি সম্পত্তির ব্যাপারে। 2025-এ সেখানে বলা হয়েছে ওয়াকফ হিসাবে চিহ্নিত সরকারি সম্পত্তি আর ওয়াকফ থাকবে না। রাজ্যের কাছে রিপোর্ট করা কালেক্টর যদি এই ধরনের কোনো বিরোধ হয় সেগুলো নিষ্পত্তি করবেন। ওয়াকফ নির্ধারণের ক্ষমতা সংক্রান্ত একটা ধারা ছিল 24 নম্বর ধারা, যেটাকে বর্তমানে 2025-এর সংশোধনীতে বাতিল করা হয়েছিল। ওয়াকফ জরিপ ব্যাপারে 1995 সালের আইনের বিধান ছিল যে জরিপটা কমিশনার এবং অতিরিক্ত কমিশনাররা পরিচালনা করবেন, কিন্তু 2025-এ বলা হচ্ছে রাজ্যের রাজস্ব আইন অনুযায়ী জরিপ পরিচালনার ক্ষমতাপ্রাপ্ত সংগ্রাহকরা এই ওয়াকফ জরিপের জরিপ করবেন। জরিপ মানে হচ্ছে মাপজোক, সম্পত্তি মেপে মেপে যে দেখা হয় জমি জায়গা, সেইটা। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের সকল সদস্যকে মুসলিম হতে হবে, যার মধ্যে 2জন মহিলাও থাকবেন। এটা 1995 সালের বিধানে বলা হয়েছিল। 2025-এ সেটাকে চেঞ্জ করে কি করা হয়েছে যে এর মধ্যে 2জন অমুসলিম সদস্যকে থাকতেই হবে। সংসদ সদস্য, প্রাক্তন বিচারক এবং বিশিষ্ট ব্যক্তিদের মুসলিম হতে হবে না। নিম্নলিখিত সদস্যদের মুসলিম হতে হবে, যেমন মুসলিম সংগঠনের প্রতিনিধি, ইসলামী আইনের পণ্ডিত, ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন, এরা মুসলিম হবে। আর মুসলিম সদস্যদের মধ্যে 2জন সদস্যকে মহিলা হতে হবে। এছাড়া রাজ্য ওয়াকফ বোর্ডে বলা হয়েছিল যে নির্বাচিত 2জন মুসলিম এমপি, বিধায়ক বা বার কাউন্সিলের সদস্য থাকবেন এবং কমপক্ষে 2জন মহিলা থাকবেন। সেটা 2025-এ চেঞ্জ করে করা হয়েছে রাজ্য সরকার মনোনীত সদস্য, যার মধ্যে 2জন অমুসলিম থাকবে, শিয়া সুন্নি অনগ্রসর শ্রেণীর মুসলিম থাকবে, বোহরা এবং আগাখানি থেকেও 1জন করে সদস্য থাকবে। কমপক্ষে 2জন মনোনীত মুসলিম মহিলা সদস্য থাকবে। ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে বলা হয়েছিল 1জন বিচারক থাকবেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মুসলিম আইন বিশেষজ্ঞ থাকবে। 1995 সালের আইনের বিধানে বলা হয়েছিল। আর 2025-এ সংশোধনীতে মুসলিম আইন বিশেষজ্ঞকে অপসারণ করা হয়েছে এবং জেলা আদালতের বিচারককে বলা হয়েছে চেয়ারম্যান হবেন তিনি এবং একজন যুগ্ম সচিব রাজ্য সরকার থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা যেত না 1995-এর অ্যাক্ট অনুযায়ী। শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে হাইকোর্টের হস্তক্ষেপের অনুমোদন ছিল, কিন্তু
2025 সেখানে 90 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করার অনুমতির কথা বলা হয়েছে। রাজ্য সরকারগুলো যে কোনো সময় ওয়াকফ অ্যাকাউন্ট অডিট করতে পারত 1995 সালের বিধান অনুযায়ী, কিন্তু কেন্দ্রীয় সরকারকে এখন 2025 সংশোধনী অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে ওয়াকফ নিবন্ধন মানে রেজিস্ট্রেশন, অ্যাকাউন্ট অডিট এই সংক্রান্ত নিয়ম প্রণয়নের জন্য ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে 1995-এ 50,000 টাকার বেশি বার্ষিক যদি আয় হতো কোনো ওয়াকফ প্রতিষ্ঠানের, তো সেই প্রতিষ্ঠানগুলোর হিসাব বোর্ড নিযুক্ত অর্থাৎ ওয়াকফ বোর্ড যে নিরীক্ষক বা অডিটর নিযুক্ত করত তারা সেটাকে পরিচালনা করত, দেখতো, অডিট করত। কিন্তু এখন এই সীমাটাকে বাড়িয়ে 50,000 থেকে 1 লক্ষ করা হয়েছে এবং বলা হয়েছে যদি 1 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় হয় কোনো একটা ওয়াকফ প্রতিষ্ঠানের, সেক্ষেত্রে রাজ্য সরকার একজন অডিটর নিযুক্ত করবে এবং সেই অডিটর সেটাকে এই ব্যাপারটাকে অডিট করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টটাকে অডিট করবে। কোনো রাজ্যে শিয়া এবং সুন্নিদের জন্য পৃথক বোর্ডের কথা বলা হয়েছিল 1995 সালের আইনে, যদি শিয়া ওয়াকফ 15% কম হয়। কিন্তু এখন 2025-এ বলা হয়েছে যে শুধু শিয়া এবং সুন্নি নয়, বোহরা, আগাখানি এই ওয়াকফগুলোর জন্য পৃথক বোর্ড গঠন করা যাবে। তাহলে বিতর্ক কেন, কন্ট্রোভার্সি কেন, প্রধান বিতর্কগুলো কোন জায়গায়? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে? এই পরিবর্তনগুলো স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধির লক্ষ্যে করা হয়েছে। ওয়াকফ সম্পত্তির প্রশাসন আর ব্যবস্থাপনার দক্ষতা উন্নত করার লক্ষ্যে একটা ব্যাপক সংস্কার হিসাবে বর্ণনা করছে কেন্দ্রীয় সরকার। সেখানে বিরোধী দলের সদস্যরা এবং অন্যান্য সমালোচকরা কি বলছেন? এই সংশোধনী আইন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বশাসনের অধিকারকে ক্ষুণ্ণ করে। এই আইনটা মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে নামিয়ে আনার লক্ষ্যে তৈরি হয়েছে। অর্থাৎ এই আইনের উদ্দেশ্য আর বিষয়বস্তু উভয়ই সমালোচকদের প্রশ্নের সম্মুখীন হয়েছে। কেন? বিতর্কের কারণগুলো কি দেখি। প্রধান বিতর্কের মধ্যে প্রথম হচ্ছে ওয়াকফ বা ইউজার প্রথা বাতিল। বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে যেসব ঐতিহাসিক মসজিদ, কবরস্থান, ইমামবাড়া, এগুলো আগে ওয়াকফ বা ইউজার হিসেবে স্বীকৃত হতো। অর্থাৎ ধরো কোনো একটা মসজিদ, কবরস্থান বা ইমামবাড়া এগুলো বহুদিন ধরে কেউ ব্যবহার করে আসছে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে, তো সেটাকে বলা হতো ওয়াকফ বা ইউজার। যেহেতু তারা ব্যবহার করছে তাই সেটা ওয়াকফ করা হয়ে গেছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025-এ কি বলা হচ্ছে? যদি দলিল না থাকে সেই জিনিস, যেই জায়গাটার, তাহলে সেই সম্পত্তিটা ওয়াকফ হিসাবে আর গণ্য হবে না। এটা হচ্ছে প্রধান বিতর্ক। বিতর্ক নম্বর 2, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি। পূর্বে শুধুমাত্র মুসলিমদের নিয়ে ওয়াকফ বোর্ড গঠন করা হতো, এখন সেখানে অমুসলিমরাও বোর্ডে থাকতে পারবেন বলে বলা হয়েছে। 3 নম্বর বিতর্ক, জেলা শাসকদের তদন্তমূলক বাধ্যতামূলক। অর্থাৎ নতুন কোনো সম্পত্তিকে ওয়াকফ ঘোষণা করার আগে সংশ্লিষ্ট জেলা শাসক তদন্ত করে সেটাকে অনুমোদন দেবেন। এইটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া ডিজিটাল রেকর্ড এবং সংরক্ষণ, ট্রান্সপারেন্সি। প্রতিটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি দিয়ে ডিজিটাল রেকর্ড করে রাখতে হবে। অনলাইনে ওয়াকফ সম্পত্তি তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এবং শেষ বিতর্ক কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়ে হয়েছে। একটা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা মানে ম্যানেজমেন্ট এবং সেই সম্পর্কিত বিরোধ নিষ্পত্তিতে সরকারের হস্তক্ষেপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বিতর্কগুলো তৈরি হয়েছে। এখানে মৌলানা ফজলুর রহিম মুজাদ্দিদি, তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক, তিনি মন্তব্য করেছেন বৈষম্যমূলক, সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনকারী এই আইনটাকে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। ডাক্তার কে রহমান খান, সাবেক কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী, ইনি মন্তব্য করেছেন এই আইনটা মুসলিম সম্প্রদায়ের উপর সরাসরি আক্রমণ এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। এছাড়া ওমর আবেদিন কাশেমি মাদানি, ইনি একজন ইসলামী পণ্ডিত, মন্তব্য করেছেন ওয়াকফ ব্যবস্থাকে দুর্বল করার প্রচেষ্টা এবং হিন্দুদের ওয়াকফ বোর্ডে অন্তর্ভুক্তিকে সংবিধান বিরোধী তিনি বলতে চাইছেন এর মধ্যে। এবার মৌলানা আরশাদ মাদানি, ইনি জামিয়াত উলামা ই হিন্দের সভাপতি, ইনি বলেছেন এই আইনটি মুসলিমদের অধিকার ও ওয়াকফ সম্পত্তির স্বায়ত্তশাসনের উপর আঘাত হানছে। বুদ্ধিজীবী ও বিশ্লেষকরা কি বলছে? আইনটা ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করেছে, যেটা অনেক ধর্মীয় প্রতিষ্ঠানগুলির স্বায়ত্তশাসন আর সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করে। তারা প্রশ্ন তুলেছেন হিন্দু ধর্মীয় ট্রাস্টে মুসলমানদের অন্তর্ভুক্তি অনুমোদন করা হয় না, তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি কেন? বুদ্ধিজীবীরা সুপারিশ করেছেন আইনটা পুনর্বিবেচনা করে ধর্মীয় স্বাধীনতা আর সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। এই আইনটা ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংসতা আমরা দেখেছি, মুর্শিদাবাদে এই আইনটার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে, যেটা সহিংসতার রূপ নিয়েছে। প্রতিবাদকারীরা জাতীয় সড়ক অবরোধ, ট্রেনে পাথর নিক্ষেপ, সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং এখানে বেশ কিছুজন আহত এবং নিহতও হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে এই রাজ্যে এই আইন প্রয়োগ করা হবে না। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনও এটাতে প্রতিক্রিয়া দেখিয়েছে। তার মূল হচ্ছে এটা, আইনটার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে তারা এবং এটাকে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণের একটা উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। আমাদের ভারতের সংবিধান কি বলছে? কোনো আইনকে কার্যকর রাখার ক্ষেত্রে কে চূড়ান্ত কর্তৃত্ব, সংসদ না সুপ্রিম কোর্ট? দেখো, ভারতের সংসদ ভারতীয় ভূখণ্ডের শীর্ষ আইন প্রণয়নকারী সংস্থা, অর্থাৎ যত সমস্ত আইন বা অ্যাক্ট এগুলো তৈরি করে আমাদের পার্লামেন্ট। সংসদের প্রধান কাজই হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু সেই আইনকে অবশ্যই সাংবিধানিক হতে হবে, অর্থাৎ সংবিধানের বিধান মানতে হবে। 13 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, পার্লামেন্ট প্রণীত কোনো আইন যদি সংবিধানের 3য় অংশে উল্লেখিত কোনো মৌলিক অধিকারকে লঙ্ঘন করে বা সেই মৌলিক অধিকারের বিরোধিতা করে, তাহলে সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় পর্যালোচনা অর্থাৎ জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সেই আইনের নির্দিষ্ট অংশটুকু বাতিল ঘোষণা করতে পারে। অর্থাৎ এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 হয়েছে, যদি এটা কোনো মৌলিক অধিকারকে লঙ্ঘন করে বা সেই মৌলিক অধিকারের বিরোধিতা করে সেই আইনটি, তাহলে সুপ্রিম কোর্ট কি করবে? এটা জুডিশিয়াল রিভিউ করবে, করে যে জায়গাটাতে ডিফেক্ট রয়েছে বলে মনে করছে, যে জায়গাটা মৌলিক অধিকারকে লঙ্ঘন করছে বলে মনে করছে সুপ্রিম কোর্ট বা করবে, সেই জায়গাটাকে সুপ্রিম কোর্ট বাতিল ঘোষণা করতে পারে। এখন সুপ্রিম কোর্টে তাহলে কি হয়েছে দেখা যাক। সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আইনটাকে চ্যালেঞ্জ করে বহু রাজনীতিবিদ, নাগরিক সংগঠন, আইনজীবীরা সুপ্রিম কোর্টে প্রায় 65টা পিটিশন ফাইল করেছে। এই সংখ্যাটা আরও বেশি বা কম হতে পারে, এক্স্যাক্ট তোমরা কমেন্ট বক্সে দেখে নিও, আমি পরে পিন করে দেবো। আর পিটিশন সম্পর্কে তোমরা যদি জানতে চাও পিটিশন জিনিসটা কি, তাহলে তোমাদের আগে একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম, রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন। পিটিশন কত রকমের হয়, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করতে পারে কিনা, কোন কোন শর্তে রায় পরিবর্তন করতে পারে, এই পিটিশন সম্পর্কে যাবতীয় তথ্য এই ভিডিওটাতে আছে। তোমরা আই বাটনেও লিঙ্ক পাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিও। বাদবাকি এই পিটিশন যারা যারা ফাইল করেছেন তাদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন, IMIM এর সদস্য আসাউদ্দিন ওয়াইসি, আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান, অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস, জামিয়াত উলেমা ই হিন্দের আরশাদ মাদানি, কংগ্রেস নেতা ইমরান মাসুদ এবং উদিত রাজ, আরজেডির মনোজ কুমার ঝা, টিএমসির মহুয়া মিত্র, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, ভারতীয় কমিউনিস্ট পার্টি, সিপিআই, মার্ক্সবাদী এর মোহাম্মদ সেলিম, শিয়া ধর্মগুরু সৈয়দ কালবে জাওয়াদ নকভি এবং আঞ্জুমান ই ইসলাম। একাধিক আবেদনের পর হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং আসাম সহ এরকম মোট 6টা রাজ্য আইনটার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। 2025 সালের 16ই এপ্রিল প্রথম শুনানিতে বিচারপতি PV সঞ্জয় কুমার এবং KV বিশ্বনাথনের সমন্বয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একটা ডিভিশন বেঞ্চ 2025 সালের সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা 10টা পিটিশনের শুনানি করে। এটার কেস নাম্বার হচ্ছে রিট পিটিশন সিভিল নাম্বার 269/2025। রিট পিটিশনার আসাউদ্দিন ওয়াইসি, পিটিশনের আইনজীবী ছিলেন জাফির আহমেদ BF, আর ভারতীয় ইউনিয়ন আমাদের সরকার পক্ষ থেকে রেসপেন্ডেটর আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সুদর্শন লাম্বা। কোন কোন ইস্যুতে পিটিশন ফাইল করা হয়েছে? ওয়াকফ সংশোধনী আইন 2025 কি 1995 সালের ওয়াকফ আইনের উদ্দেশ্যর বিরোধী? 2, কমপক্ষে 5 বছর ধরে ইসলাম ধর্ম পালনকারী ব্যক্তিরাই কেবল ওয়াকফ করতে পারবেন, এই বিধান কি ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করে? 3 নম্বর, ওয়াকফের সংজ্ঞা থেকে ব্যবহারকারীদের দ্বারা ওয়াকফ বাদ দেওয়া কি বৈষম্যমূলক? 4 নম্বর, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি 26B এবং 26D নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করে কিনা? এই সমস্ত ইস্যু নিয়ে পিটিশন ফাইল হয়েছে এবং ডিভিশন বেঞ্চে কারা কারা ছিলেন? সঞ্জীব খান্না প্রধান বিচারপতি,
পিবি সঞ্জয় কুমার ইনিও একজন বিচারপতি এবং কেবি বিশ্বনাথন ইনিও একজন বিচারপতি। এই পিটিশনের 16ই এপ্রিল প্রথম দিন যখন শুরু হয় মামলাটা, শুরুতেই প্রধান বিচারপতি খান্না বলেন যে বেঞ্চ দুটো প্রশ্ন বিবেচনা করছে। প্রথমত, আবেদনগুলো হাইকোর্টে ফেরত পাঠানো উচিত কিনা। দ্বিতীয়ত, মামলায় যুক্তির মূল বিষয়গুলো কি। তিনি আরও মন্তব্য করেছেন মুর্শিদাবাদ সম্পর্কে, যে মুর্শিদাবাদ এবং দেশের অন্যান্য অংশে সহিংসতার যে সংবাদগুলো আসছে বা প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে, এগুলো খুবই বিরক্তিকর। পিটিশনারের পক্ষে যুক্তি উপস্থাপন করে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল, তার সাথে আরও কয়েকজন আইনজীবী ছিলেন, আর সলিসিটর জেনারেল তুষার মেহতা সংশোধনীর সমর্থনে ইউনিয়ন মানে আমাদের ভারত কেন্দ্রীয় সরকারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অ্যাডভোকেট সিব্বল সংশোধনী আইনের অনেক বিধান 26 অনুচ্ছেদ লঙ্ঘন করে, এটা করে বলেন একটি সংসদীয় আইনের মাধ্যমে যা করার চেষ্টা করা হচ্ছে তা হলো একটি ধর্মের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হস্তক্ষেপ করা। তিনি যুক্তি দেন যে 2025 সালের আইন সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে, যেটা ধর্মীয় সম্প্রদায়গুলিকে দাতব্য কার্যক্রম এবং প্রতিষ্ঠান পরিচালনা সহ ধর্মীয় বিষয় তাদের নিজস্ব বিষয় পরিচালনার অধিকার নিশ্চিত করে। এছাড়াও তিনি বলেছেন 2025 সালের আইনের 3R নম্বর ধারার অধীনে ওয়াকফের পুনর্নির্ধারণ, যেখানে ওয়াকফ তৈরির জন্য একজন ব্যক্তিকে 5 বছরের ধরে ইসলাম ধর্ম পালন করতে হবে বলে বলা হচ্ছে, এটা একটা স্বেচ্ছাচারী সীমাবদ্ধতা এবং ধর্মীয় স্বায়ত্তশাসনের লঙ্ঘন। আমি যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করি তাহলে আমাকে কেন তা প্রমাণ করতে হবে, সেখানে আমার পার্সোনাল ল প্রযোজ্য হবে, তিনি বলেছেন কপিল সিব্বল। প্রধান বিচারপতি খান্না সেখানে উল্লেখ করেছেন যে 26 নম্বর অনুচ্ছেদ সর্বজনীন এবং এটা সকলের জন্য প্রযোজ্য এবং সেইভাবে ধর্মনিরপেক্ষ। তখন কপিল সিব্বল 2025 সালের আইনের 3 এবং 14 নম্বর ধারার সমালোচনা করেছেন এবং বলেছেন কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং রাজ্য ওয়াকফ বোর্ডগুলোর একটা নতুন গঠন নির্ধারণ করা হয়েছে। সিব্বল যুক্তি দিয়েছিলেন যে এটা মুসলিমদের মনোনয়নের অনুমতি দেয় এবং এর ফলে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণে মুসলিম প্রতিনিধিত্ব হ্রাস পায়। 1995 সালের আইনে সমস্ত মনোনীত ব্যক্তি ছিলেন মুসলিম। তখন কেন্দ্রীয় সরকারের তরফে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তুষার মেহতা স্পষ্ট করে বলেন যে পদাধিকারী বলে 2 জন সদস্য ছাড়া কেবল 2 জন অমুসলিম ওয়াকফ বোর্ডের অংশ হবেন। তিনি যুক্তি দেন এই ধরনের অন্তর্ভুক্তি ধর্মীয় অধিকার লঙ্ঘন করে না। তিনি কেন্দ্রীয় সরকারের দখলের অভিযোগের পাল্টা জবাব দিয়ে বলেন 1995 সালেও এমনটা হয়েছিল এবং 2013 সালেও কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কেবল একটি পরামর্শমূলক উপদেষ্টা সংস্থা, এটা কেবল বোর্ডগুলোকে কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেয়। তখন প্রধান বিচারপতি স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন, মিস্টার মেহতা আপনি কি বলছেন যে এখন থেকে আপনি মুসলমানদের হিন্দু দান বোর্ডের অংশ হতে দেবেন? অর্থাৎ হিন্দু দান, যেমন ওয়াকফটা মুসলিম দান, সেখানে হিন্দুদের অন্তর্ভুক্তির কথা বলা হচ্ছে। এখানে প্রধান বিচারপতি তুষার মেহতাকে বলতে চেয়েছেন যে এখন থেকে আপনি কি তাহলে হিন্দু দান বা এন্ডাওমেন্ট যেটা আছে, হিন্দু দান বোর্ড যেখানে আছে, সেখানে মুসলমানদের অংশ মানে অন্তর্ভুক্ত করবেন? খোলাখুলিভাবে বলুন। এবার এই সমস্ত আলোচনার ফলে বেঞ্চ নিম্নলিখিত অন্তর্বর্তীকালীন ব্যবস্থাগুলোর পরামর্শ দিয়েছে, কিন্তু ইউনিয়নের পীড়াপিড়ির কারণে 16ই এপ্রিল সেগুলো পাস করেননি। যেমন আদালত কর্তৃক ওয়াকফ হিসাবে ঘোষিত যে কোনো সম্পত্তিকে ডিনোটিফাই করা হবে না, অর্থাৎ এখনো আগের মতো যেরকম আছে সেরকমই থাকবে। নন ওয়াকফ হিসাবে গণ্য করা হবে না সেগুলোকে, সেটা ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ হোক বা না হোক, এখন সেই ব্যাপারে কোনো কিছু ডিসিশন নেওয়া যাবে না। কালেক্টররা ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত কার্যক্রম চালিয়ে যেতে পারবেন, তবে এই সময়ের মধ্যে প্রশ্নে উল্লেখিত বিধানগুলো কার্যকর হবে না। যেগুলো প্রশ্ন করা হয়েছে, ইস্যু হয়েছে, সেগুলো কার্যকর হবে না। এক্স অফিস সদস্য নিয়োগ করা যেতে পারে, তবে ওয়াকফ বোর্ড এবং কাউন্সিলের অন্যান্য সকল সদস্যকে মুসলিম হতে হবে। এবার তারপর 17ই এপ্রিল অর্থাৎ পরের দিন দুটোতে যে মামলার শুনানি হয়, সেখানে ঘোষণা বনাম নিবন্ধন, এটার ব্যবহারকারীর বৈশিষ্ট্য অনুসারে ওয়াকফের ব্যবস্থা, এটা হিয়ারিং করে বলা হয়েছে যে দ্বিতীয় শুনানির আগে এই ধরনের কোনো সম্পত্তি ডিনোটিফাইড করা হবে না। ফাইনালি এটা সেদিনকে শুনানিতে বলা হয়। এর মধ্যে ঘোষিত বা নিবন্ধিত সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। ঘোষিত নিবন্ধিত সমস্ত সম্পত্তি যেমন ছিল তেমন হবে, এগুলো ডিনোটিফাইড করা যাবে না। মেহতা তার 16 তারিখের যুক্তি পুনর্ব্যক্ত করেছেন
যে আইন অনুসারে এমনকি ব্যবহারকারীদের দ্বারা একটা ওয়াকফ 1923 সাল থেকে নিবন্ধিত করতে হতো, রেজিস্টার্ড করতে হতো। আবেদনকারীরা প্রতিবাদ করে বলেন যে বেশ কয়েকটি ব্যবহারকারীর দ্বারা পুরানো ওয়াকফ সম্পত্তিতে নিবন্ধনের অভাব রয়েছে। বেঞ্চ আরো স্পষ্ট করে জানিয়েছে যে পিটিশনারদের পক্ষে মাত্র 5 জন আইনজীবীর যুক্তি তারা শুনবে। বেঞ্চ আরো জানিয়েছে 1995 সালের ওয়াকফ আইন এবং 2013 সালের সংশোধনীকে চ্যালেঞ্জ করে দায়ের করা পিটিশনটা আলাদাভাবে শুনানি করা হবে। 5ই মে থেকে শুরু হওয়া অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মামলাটার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এটাই এই শুনানিতে লাস্ট বলা হয়েছে। এখন তাহলে এই আলোচনার মধ্যে থেকে আমরা কি বুঝলাম, বাতিল হওয়ার সম্ভাবনা কতটা? তাহলে আমাদেরকে দেখতে হবে অতীতে এমন কোনো আইন বাতিল হয়েছে কিনা, এই ধরনের কোনো অ্যাক্ট ক্যান্সেলের ঘটনা ঘটেছে কিনা, এর আগে সুপ্রিম কোর্ট কোনো আইনি বিধানকে অসাংবিধানিক বলে বাতিল ঘোষণা করেছে কিনা। দেখো, সুপ্রিম কোর্ট দ্বারা বাতিল করা বিভিন্ন আইনের কিছু আমি তোমাদের এখানে বিধান দিচ্ছি যে আইনগুলো বাতিল হয়েছে। যেমন রমেশ থাপার বনাম মাদ্রাজ রাজ্য, মিঠু বনাম পাঞ্জাব রাজ্য, শ্রেয়া সিংহল বনাম ভারত ইউনিয়ন, এবং এগুলো প্রত্যেকটাতেই 19(1)(a) অনুচ্ছেদ লঙ্ঘন করার জন্য ক্যান্সেল হয়েছে, 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছিল বলে ক্যান্সেল হয়েছে, 19(1)(a) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছিল বলে ক্যান্সেল হয়েছে। এছাড়া এরকম আরো অনেক এক রয়েছে যেগুলো তোমাদেরকে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। যেমন ধরো নবতেজ সিং জোহার বনাম ভারতীয় ইউনিয়ন, জোসেফ সাইন বনাম ভারতীয় ইউনিয়ন, স্বাধীন চিন্তাধারা বনাম ভারতীয় ইউনিয়ন, নিকেশ তারাচাঁদ সহ বনাম ভারতীয় ইউনিয়ন, এগুলো সবকটাতেই দেখো 14, 15, 19, 21, 14, 21, 21, 14, 21 এই সমস্ত অনুচ্ছেদগুলো লঙ্ঘন করা হয়েছে বলে এই আইনের বিধানগুলোকে বাতিল করা হয়েছিল। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট থট বনাম ভারতীয় ইউনিয়ন, নিকেশ তারাচাঁদ সাহ বনাম ভারতীয় ইউনিয়ন, মণিপুর রাজ্য বনাম সুরজ কুমার ওকরাম। এছাড়া 3টে কৃষি আইন 2021 সালে প্রত্যাহার করা হয়েছে। দিল্লিতে কৃষকদের 1 বছরেরও বেশি আন্দোলন সেখানে চলেছে, আমরা দেখেছি। পেনশন বিল এরকম ভাবে বাতিল করা হয়েছিল, ল্যান্ড অ্যাকুইজিশন অর্ডিন্যান্স বাতিল করা হয়েছিল, সিআইটি আইএনআই, শিক্ষানীতিতে পরিবর্তন, আরডিআই বিল, ডাক্তারি কাউন্সিল বিল, বিএসই বিল, ব্যাংক মজুরি বিল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড বিল, এগুলো সব আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ডিটেলস পড়ার জন্য ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো। তো আইন বাতিল হবে কিনা এটা নির্ভর করছে সুপ্রিম কোর্টের তাহলে রায়ের ওপর। পরবর্তী শুনানির দিকে আমাদেরকে চোখ রাখতে হবে। 5ই মে থেকে যে শুনানি শুরু হচ্ছে, তবে রাজনৈতিক চাপ, জনগণের সচেতনতায় সুপ্রিম কোর্টের রায় কি হয় সেটা আমাদের দেখতে হবে। ইতিহাসে যেমন কৃষি আইন বাতিল হয়েছে বা আরো অন্যান্য অনেক আইন বাতিল হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তেমনি এই আইনও যদি গণতান্ত্রিকভাবে চ্যালেঞ্জ হয় তখন পরিবর্তনের সম্ভাবনা এটা থেকেই যায়, অর্থাৎ বাতিল হতেই পারে। একজন সচেতন এবং দায়িত্ববান নাগরিক হিসাবে ওয়াকফ সংশোধনী আইন 2025 সম্পর্কে তোমরা পুরো আলোচনাটা শুনেছো। তোমাদের মতামত কি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট ক্লাসে সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।